নমস্কার, আমি এনকে মণ্ডল। পটকথায় আপনাকে স্বাগত জানাই। আজকে আমি গল্পপ্রিয় বন্ধুদের জন্য নিয়ে এসেছি একটি হরর স্টোরি। কথা না বাড়িয়ে চলুন গল্পটা শুরু করি। গল্পের নাম ভূত ভবিষ্যৎ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পটি সংক্ষিপ্ত হিসাবেই শুরু করলাম। গল্পের কথক পেশায় একজন লেখক। নতুন একটি উপন্যাসের পটভূমি রচনার জন্য শহর থেকে অনেক দূরে এক নির্জন মফস্বল এলাকায় একটি পুরনো দোতলা বাড়ি ভাড়া নিয়ে একা সঙ্গে বসবাস শুরু করলেন। বাড়িটি বেশ পুরনো, চারপাশটা নিস্তব্ধ এবং সন্ধ্যার পর সেখানে মানুষের বিশেষ চলাচল থাকে না। লেখক ভেবেছিলেন এই নিঝুম পরিবেশে নিরিবিলিতে মনের সুখে লেখালেখি করা যাবে। কিন্তু প্রথম কয়েকদিন কাটতেই অদ্ভুত এক অভিজ্ঞতা শুরু হলো। রোজ ঠিক রাত 2টো বাজলেই ঘরের বন্ধ দরজার বাইরে জুতোর আওয়াজ পাওয়া যায়। পপ পপ পপ। কেউ যেন অত্যন্ত মন্থর গতিতে হেঁটে বেড়াচ্ছে। করিডোরে শুধু তাই নয়, ঘরের কোণ থেকে খসখস শব্দ ভেসে আসে, যেন কেউ ইরেজার দিয়ে কাগজের লেখা মুছে ফেলছে। এক রাতে লেখালেখির খাতাটা বন্ধ করে লেখক যখন খাট থেকে নামবেন, ঠিক তখনই তার ঘরের জানালার কাছে মৃদু টোকা পড়ল। বাইরে তখন ঘোর অন্ধকার আর ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। লেখক চমকে উঠে জানালা দিয়ে বাইরে তাকালেন। বাইরে কেউ নেই, অথচ জানালার কাচের ওপর কে যেন আঙুল দিয়ে লিখে রেখে গেছে এক অদ্ভুত শব্দ, সতর্ক থেকো। এই বাড়িতে আসার পর লেখকের সঙ্গে স্থানীয় এক প্রবীণ ঝানু মানুষ বরমদার পরিচয় হয়েছিল। বরমদা এই অঞ্চলের পুরনো ইতিহাস ভালোভাবেই জানেন। একদিন লেখক বরমদাকে রাতের ওই অদ্ভুত ঘটনার কথা খুলে বললেন। সব শুনে বরমদা গম্ভীর হয়ে গেলেন। তিনি পাইপ থেকে এক ফুঁয়ে ধোঁয়া উড়িয়ে বললেন, মশাই, আপনি যে বাড়িতে উঠেছেন সেটির একটি ইতিহাস আছে। 20 বছর আগে এই বাড়িতে এক বিখ্যাত জ্যোতিষী ও তান্ত্রিক বাস করতেন। তিনি মানুষের ভবিষ্যৎ এবং অতীত নিয়ে এমন কিছু বিপজ্জনক সাধনা করেছিলেন যার ফলে তার নিজের জীবন রহস্যজনকভাবে শেষ হয়ে যায়। লোকমুখে শোনা যায় সেই তান্ত্রিকের আত্মা আজও এই বাড়ির বাতাসে ঘুরে বেড়ায় এবং যে লেখক বা মনীষী এখানে আসে তার মনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। লেখক প্রথমটা বিশ্বাস করতে চাননি, কিন্তু বরমদার কথা শোনার পর তার পিঠ দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সেদিন ছিল অমাবস্যার রাত। বাইরে ঝড় বৃষ্টির প্রকোপ বেড়ে গেছে। লেখক তার পড়ার টেবিলে একা বসেছেন। হঠাৎ ঘরের হারিকেনটা দপ করে নিভে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ঠিক সেই মুহূর্তে ঘরের দেওয়ালগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। লেখক পরিষ্কার শুনতে পেলেন তার কানের ঠিক কাছে কে যেন অত্যন্ত ভারী ও ঠান্ডা গলায় ফিস ফিস করে বলছে,
তুমি বর্তমান নিয়ে লিখছ, কিন্তু তোমার ভবিষ্যৎ আমার হাতে লেখা। তুমি আর কখনো এখান থেকে পালাতে পারবে না। লেখক ভয় পেয়ে অন্ধকারের মধ্যেই টেবিলের ওপর হাতড়াতে লাগলেন। দেশলাইয়ের খোঁজে তখন ওই চাঁদের একটা ফিকে আলো জানলার ফাঁক দিয়ে এসে পড়ল ঘরের মেঝেতে। সেই আলোয় লেখক দেখলেন তার ঘরের ঠিক মাঝখানে মেঝেতে লম্বা হয়ে শুয়ে আছে এক অদ্ভুত মানুষের ছায়া, যে ছায়ার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে সামান্য দূরে নড়াচড়া করছে। ভয়ে লেখকের বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি আর এক মুহূর্ত অপেক্ষা না করে দরজা খুলে এক দৌড়ে ছিটকে বেরিয়ে এলেন রাস্তায়। বৃষ্টির মধ্যে ভেজা পায়ে মফস্বলের রাস্তা দিয়ে তিনি সোজা গিয়ে উঠলেন বরমদার বাড়িতে। পরদিন সকালে বরমদাকে সঙ্গে নিয়ে যখন লেখক আবার সেই ভাড়া বাড়িতে ফিরে এলেন, তখন ঘরের ভেতরে আর কোনো অস্বাভাবিকতা বা ছায়া দেখতে পাওয়া গেল না। ঘরটি সম্পূর্ণ পরিচ্ছন্ন ও রোদোজ্জ্বল ছিল। কিন্তু লেখক যখন তার লেখার টেবিলের কাছে গিয়ে নিজের খাতাটা খুললেন, তখন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি গতকাল রাতে যে পাতাটি লিখে রেখে গিয়েছিলেন, তার ঠিক নিচের লাইনে লাল কালিতে কে যেন নিজের হাতে লিখে দিয়ে গেছে, তুমি পালিয়ে বাঁচতে চেয়েছিলে, কিন্তু তোমার আগামীকালের পরিণতি আমি আগেই রেখে দিয়েছি। লেখক আর সেই বাড়িতে এক মুহূর্ত টিকলেন না। জিনিসপত্র রেখেই চিরকালের মতো সেই শহর ছেড়ে পালিয়ে এলেন। কিন্তু আজও মাঝরাতে পুরনো সেই খাতার পাতা উল্টানোর শব্দ তার কানে বেজে ওঠে। এই গল্পটি সংক্ষিপ্ত হিসেবেই পাঠ করা হয়েছে, সেজন্য ক্ষমা প্রার্থী। যেহেতু ইউটিউবে লং গল্প বলার মতো বা শোনার মতো সময় কারোর নেই, সেজন্য আমি ক্ষমা প্রার্থী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে এবং পাঠকবৃন্দের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় করি। ধন্যবাদ।